কেরালা সিরিজের তৃতীয় পর্বটা আনতে একটু দেরি হলো, কারণ এই পর্বটা শুধু ভ্রমণ পিপাসুদের জন্য বললে কোথাও ভুল বলা হবে। এই পর্বটা ভোজন রসিক বাঙালি টুরিস্টদের জন্য একটা মাইলস্টোন। বেড়ানোর সাথে সাথে যদি পাতে ইলিশ মাছ থেকে শুরু করে পোলাও, কাশ্মীরি আলুর দম কিংবা মাটনের অফুরন্ত যোগান থাকে, আর হোটেলটা যদি মনের মতো হয়, তাহলে টাকা খরচ করে বেরিয়ে পড়তে আপত্তি কোথায়? এই রকম একটা ট্রিপে সকাল থেকে সন্ধে বেড়ানো ব্যাপারটা কিঞ্চিৎ স্যাক্রিফাইস হয় ঠিকই, কিন্তু তাতে কী বা এসে যায়? 28শে ডিসেম্বর 2025 শুরু করছি আজকের অভিজ্ঞতা কেরালার আলেপ্পি থেকে থেকাড্ডি বা পেরিয়ারের পথে। এই পর্বে আমরা দেখব কম, খাবো বেশি, যে ব্যাপারে থাকবে না কোনো রেশারেশি। আজকে 28শে ডিসেম্বর 2025, কেরালা সিরিজের আজ তৃতীয় পর্ব। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা আলেপ্পিতে এসেছিলাম এবং আলেপ্পিতে কেরালার যে হাউসবোট এই ভীমনাথ লেকে তার এক্সপিরিয়েন্স নিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম এবং বলেছিলাম যে কেরালা সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে এই আলেপ্পি থেকে থেকড়ি বা পেরিয়ার। হাউসবোট থেকে নেমে যাচ্ছি হচ্ছে বাসের দিকে। লাগেজ আমাদের পৌঁছে গিয়েছে আর সময় বলছে এখন সকাল 9:29। আর কেরালায় এত গরম, মানে বলা যেতে পারে আজকের দিনের শুরু একটা গরম ঘরমাক্ত সকাল দিয়ে। বাস ছাড়ার আগে বাসের বাইরে আপনাদেরকে এখানকার টেম্পারেচারটা দেখিয়ে দিই। এটা হচ্ছে 26 ডিগ্রি এখন, ভীষণ গরম, ফিলস লাইক 29 ডিগ্রি। ডিসেম্বর মাসের শেষ, কৌশিক কেন কুলকুল করে ঘামছে, কৌশিক হাই প্রেশার হয়ে গেল, এত গরম এখানে, ঘাম ফাম চোখে পড়ছে, চিরবির চিরবির করছে। কীরকম লাগলো হাউসবোটে, কীরকম অভিজ্ঞতা হলো? সত্যি বলবেন, যেটা যেটা হয়েছে কীরকম ফিল হলো? কেন 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 এসি ইজ নট ওয়ার্কিং আর ফ্যান বন্ধ। ফ্যান বন্ধ করো, ফ্যানের ফ্যানটা খারাপ হয়ে গেল। বলে লাভ নেই। গৌতম বাবু, কী ব্যাপার, হাউসবোটের কী অভিজ্ঞতা আপনি বলবেন? সময় সকাল 10টা, আমাদের পথ চলা শুরু। আমাদের পাশে ছোট্ট একটা ক্যানেল, যেখানে দাঁড়িয়ে আছে এরকম সব ছোটো ছোটো বোট, যেগুলো ভীমনাথ লেকে ঘুরে বেড়ায়। আর ওটা হচ্ছে এদের এখানকার লোকাল ট্রান্সপোর্ট। ওই যে যাচ্ছে নীল সাদা হচ্ছে এখানকার লোকাল ট্রান্সপোর্ট, এখান থেকে ছাড়লো। মানে এখানে কেরালায় আলেপ্পিতে মানুষের যাতায়াতের কিন্তু একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই জলপথ। এইরকম ক্যানেল কিন্তু পুরো শহর জুড়ে রয়েছে। শ্রীনগরের ডাল লেকের মানে বোটগুলো এত কাছে থাকে না, দূরে দূরে থাকে। এখানে একদম রাস্তার সঙ্গে সাঁটানো, মনে হচ্ছে বাসের সাথে ধাক্কা লেগে যাবে। হ্যাঁ দেখো, মানে রাস্তা থেকে একদম এক পা বাড়ালেই বোটে উঠে পড়বে সে। এক পাও নয়, মানে 6 ইঞ্চি টায়ারটা ঘেসে আছে। যারা আলেপ্পি বেড়াতে আসবেন এবং বাজেট তুলনামূলক কম, সেক্ষেত্রে হাউসবোটে না থেকেও এইরকম ছোট ছোট বোটে চড়ে ভীমনাথ লেক ঘুরে নিতে পারবেন। অভিজ্ঞতা বেশ ভালোই হবে। আলেপ্পি থেকে আমরা রওনা দিয়েছি থেকড়ির উদ্দেশ্যে, যেখানে আমাদের গন্তব্য, এবং এখানে সময় লাগবে হচ্ছে প্রায় 4 ঘন্টা, 138 কিলোমিটার। এটাকে আমরা প্রায় 6 ঘন্টা ধরেই চলছে আপাতত, আগের দিন অভিজ্ঞতা থেকে। রাস্তাঘাট কেমন সেটা আমরা যার পথে দেখতে পাবো। নতুন জায়গায় বেড়াতে যাচ্ছি, এই আনন্দের মাঝেও ট্যুরিস্টদের মধ্যে কোথাও একটা চাপা ক্ষোভ ছিল, যেটা এই যাত্রাপথে একটু শেয়ার করে রাখি। বাসে যারা ট্যুরিস্ট রয়েছেন আমাদের সাথে, সবাই এখানে বাঙালি। তাদের মধ্যে কোথাও একটা ক্ষোভ আছে। কোনো একটা গ্রুপ হয়তো 10টা রুমের যে হাউসবোট সেখানে ছিল, সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিলাম 3টে হাউসবোট মিলিয়ে। অভিজ্ঞতা সবার খুব একটা ভালো নয়, অনেকের অভিযোগ আছে, খাওয়া নিয়ে অভিযোগ আছে। তারপরে হাউসবোট যারা পরিচালনা করে তাদের ব্যবহার নিয়ে অভিযোগ আছে, যে আমি এত টাকা দিয়ে হাউসবোটে থাকছি, সেখানে হয়তো বাথরুমের দরজাটা ভাঙা, টাওয়েল দেয়নি, টাওয়েল আমাদেরকেও দেয়নি, কোথাও এসি চলছে না। মানে প্রত্যেকের সাথে কিছু না কিছু আর কি হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে সংস্থার সাথে আমরা এসেছি, এরা কিন্তু সব প্রিমিয়ামই বুক করেছে। যাকে দিয়ে আর কি বুকিংটা করিয়েছে, ধরুন কেউ আমাকে দায়িত্ব দিচ্ছে, ভাই তুই আমার এই বোটগুলো বুক করে দে, সে কী করেছে, সে একটা ভালো বোট বুক করেছে, বাকিগুলো করেন, মানে যাকে বলে এক কথায় স্ক্যাম। যারা ধরুন ট্রিপ করায় তাদের পক্ষে এটা খুব কঠিন একটা মুহূর্ত, যখন মানুষজন বলে এই আপনার বোট ভালো না, আপনার খাওয়া ভালো না। সত্যি খুব বাজে ব্যাপার। আর সত্যি কথা বলতে, মানুষজন তো বলবি, তারা টাকা দিয়ে আসছে, তাদের তো বলার অধিকার আছে, কারণ তারা তো ফেসিলিটি চাইবেই না। সত্যিটা বলা খুব দরকার। দেখুন, আমি কিন্তু এদেরকে ব্লেম করছি না, কিন্তু অ্যাজ এ ব্লগার আমি কিন্তু মানুষের ফিডব্যাক সবার আগে নেব। যে সংস্থার সাথে আমি এসেছি, আমি মানছি তাদের কোনো দোষ নেই, তারা হয়তো বুঝতে পারেনি ব্যাপারটা, কোথাও একটা মিসম্যানেজমেন্ট হয়েছে। কিন্তু আমার সাথে যারা এসছে এখানে, আমার কিন্তু সবার ফিডব্যাক, তাদের ভালো খারাপ অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করা দরকার। কারণ আপনারা যে এজেন্সির সাথেই যান, এনাদের সাথে যান বা যে কোনো জায়গায় যান, আমি চাইবো না কিন্তু যে আপনাদের অভিজ্ঞতা খারাপ হোক, কারণ এগুলো আপনাদের জেনে নেওয়া একটু দরকার। হ্যাঁ, মানে আপনারা এই ব্যাপারগুলো ইনকোয়ারি করে নেবেন। যখন আমরা যে হাউস বোটে থাকবো, সেই হাউস বোটে কি এসি রুম থাকবে, শুধু রুমটাই এসি? অভিযোগ আর অভিমান এও অভিজ্ঞতার একটা অংশ। বছরের শেষ সপ্তাহে কেরালাতে ট্যুরিস্টদের ভিড়
হাউসবোটগুলোতে ডাবল রেট, তাও যে পরিষেবা সেটাও সর্বজন গ্রাহ্য নয়। এইসব আলোচনার মাঝেই পথ চলতে চলতে বেলা অনেকটাই হলো। যদিও যাত্রাপথের বিবরণ আজকের পর্বে একান্তই নিষ্প্রয়োজন। থেকেড়ি এখান থেকে এখনও 75 কিলোমিটার। এই যাত্রাপথে আমরা এক জায়গায় এসে দাঁড়ালাম, এখানে একটা পেট্রোল পাম্প আছে, তবে এবার টয়লেট ব্রেক নয়, এবার হচ্ছে লাঞ্চ ব্রেক। সময় এখন 12:59, মানে 1টা বেজে গেল। তো এখানেই পেট্রোল পাম্পের সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানেই আমাদের আর কি লাঞ্চের ব্যবস্থা রয়েছে। বাট আমরা রেস্টুরেন্টের খাবার খাবো না, আমাদের সমস্ত লাঞ্চ রেডি করে নিয়ে আসা, রান্নাবান্না করে, তো সেটা আমরা খাবো। মানে আজকে আমরা কেরালে এসে খাবো হচ্ছে পিওর বাঙালি খাবার। প্রথমে রয়েছে ভাত, গরম গরম ভাত, সেই সঙ্গে হচ্ছে ভেন্ডি আলু ভাজা। বাঙালির সবথেকে পছন্দের খাবার হচ্ছে আলু পোস্ত, আমের চাটনি, মুগের ডাল, আর এই যে সবথেকে পছন্দের ইলিশ মাছ। বাহ, ভাজা ইলিশ মাছ, লোকজন যাকে বলে পুরো জমিয়ে খাচ্ছে। ওদিকে সবাই কেরালার বিরিয়ানি খাচ্ছে, বাট কোথায় বিরিয়ানি, কোথায় ইলিশ মাছ? ইলিশ মাছের কাছে সবই ফিকে পড়ে যায়। কিছু মানুষ এখনও বুঝতে পারেনি, তার মধ্যে আমিও আছি। এবার আমি ভ্লগার, আমি গেস্ট, আমি যদি এসে সবার আগে বসে খেতে শুরু করি, অনেক বয়স্ক মানুষজনও আছে, সেটা খারাপ দেখায়, বাচ্চারাও থাকতে পারে। তারা ঠিক আছে, সবাই খেয়ে নিক, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, সময় আছে, সবার খাওয়া শেষ হোক, তারপরে আমি সবজির দাম আমরা খাবো। কতদিন পরে এইরকম ডাল খাচ্ছি, মুখেটা কেমনই স্বাদ লাগছে, মনে হচ্ছে খাবারটা আমার চেনাই নয়। মানে মুগের ডাল এমনিতে আমার প্রিয়, মুগ ডাল, মুসুরির ডাল, বাট এই ডালটা কেমন হচ্ছে কতদিন পরে খাচ্ছি, মানে অচেনা খাবার। এটা কিন্তু বঙ্গের মাছ, এটা কিন্তু এখানকার মাছ না, বঙ্গ থেকে এসছে এটা। ইলিশ মাছ দিয়ে জন্ডিস বন্ধ হবে। এইভাবে আপনি মৌসুমী আইল্যান্ডে সেই আইবুড়ো ভাত খাইছিলেন না? লজ্জা লাগা দরকার। সব খাবারই ভালো, কিন্তু কোনো খাবার কি বলুন তো, আমার মুখে কোনো রুচি নেই খাবারে। মনে হচ্ছে কি খাচ্ছি। সময় বেলা 2:14। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। কাঞ্জিরাপল্লী থেকে, মানে যে জায়গাটা দাঁড়িয়েছিলাম ওটা হচ্ছে কাঞ্জিরাপল্লী। এখান থেকে থেকেড়ি হচ্ছে এখনও 70 কিলোমিটার। সুস্বাদু খাবার আর যাত্রাপথে এইরকম নেচার মানুষের মন থেকে অনেকটাই ভুলিয়ে দিল গতকাল রাতে হাউসবোটের কিছু খারাপ অভিজ্ঞতার। সবাই নিজের নিজের স্মার্টফোনের ক্যামেরা অন করে বন্দি করতে শুরু করলো যাত্রাপথের এই সৌন্দর্য। চা বাগান দিয়ে সাজানো সুন্দর সুন্দর সব পাহাড়, মেঘলা আকাশ, চড়াই পথ, সব কিছুই মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা যে খাওয়া দাওয়া কিন্তু আনলিমিটেড। এটা নয় যে আপনাকে 4টে লুচি দেওয়া হবে, এটা নয় যে আপনাকে একটা মাছই দেওয়া হবে। আজকে যেমন ইলিশ মাছ ছিল, যত খুশি খাও, এরকম একটা ব্যাপার। তো অনেকে 3-4 পিস মাছও খেয়েছে। এটুকুই বলবো যে দেখুন, ট্যুরে ভালো খারাপ সব কিছুই থাকে। ট্রিপটা শেষ করে যেদিনটা শেষ হবে, সেদিনকাই আমি ফাইনাল রেজলিউশনটা দেবো। আর এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আরও আমার 2-1টা পর্বে। সময় বলছে বিকাল 4:10। আর থেকেড়ি এখান থেকে এখনও 27 কিলোমিটার। 40 কিলোমিটার আগে থেকে প্রকৃতি আর পরিবেশ কিন্তু বদলে গিয়েছে। আমরা কেরালায় যখন এসে পৌঁছেছিলাম তখন সেখানে সমুদ্র দেখেছি। আমরা যখন আলেপ্পিতে গিয়েছিলাম সেখানে ব্যাক ওয়াটার দেখেছি, ভেমনাথ লেক দেখেছি। এখন যখন আমরা আস্তে আস্তে থেকেড়ির দিকে চলেছি, তখন কিন্তু সমতল থেকে আমাদের উচ্চতা ধীরে ধীরে বেড়েছে, এবং উচ্চতা বেড়ে যাওয়ার পর ছোট বড় পাহাড় এই যাত্রাপথে আমাদের চোখে পড়ছে। একই সাথে পাহাড়ের ধাপে ধাপে রয়েছে সব চায়ের গাছ। এখানে প্রচুর চা বাগান। আসলে সাউথের এই দিকটাতে, বিশেষ করে মুন্নার, তারপরে থেকেড়ি, এইসব জায়গার চা বাগান খুব সুন্দর। মুন্নারের চা বাগান তো আরও সুন্দর। এই চা বাগানগুলোর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের চা বাগানের তুলনা চলে না। এত সুন্দর করে এগুলোকে চাষ করা হয়েছে, এত সুন্দর করে গাছগুলো কাটিং করা হয়েছে, দেখি একটা অন্যরকম লাগছে। আর কালারটাও যেন অন্যরকম এখানে। এগুলো কিন্তু ডিপ সবুজ নয়, এগুলো হালকা সবুজ। এদিকের পাহাড় কিন্তু খুব বেশি উঁচু নয়। এই যে আমরা পাহাড়ি পথে চলেছি, এই পাহাড় কিন্তু আমাদের উত্তরবঙ্গ বা সিকিমের মতো ওরকম খাড়াই পাহাড় বা খুব উঁচু রাস্তা নয়, খুব স্টিপ রাস্তা নয়। সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আপনারা রোড ট্রিপ করতে চান, অনেকে থাকেন তো রোড ট্রিপ করতে চান, নিজের গাড়ি নিয়ে আসতে চান, তো নিজের গাড়ি নিয়েও কিন্তু আপনারা এই জায়গায় আসতে পারেন। এমন কিছু কঠিন নয়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। বিকাল 5:41 হোটেলে পৌঁছে গেছি। দেখুন, এইসব অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। এখানে রুমের জন্য লটারি করা হয়। যারা 3 বেডরুম তাদের জন্য লটারি, যারা 2 বেডরুম তাদের জন্য লটারি। মোটামুটি সবাই দাঁড়িয়ে গেছে লাইনে, মানে লটারির লাইনে, যার ভাগ্যে যে রুম পড়বে, যাতে রুম নিয়ে কারো কোনো অভিযোগ না থাকে। সব নম্বর লেখা আছে, সেই সঙ্গে চাবিগুলো পরপর রাখা আছে, এবং খাতায় নোট ডাউন করা হচ্ছে যে কোন রুমে কারা গিয়েছে, যাতে লাগেজগুলো পৌঁছে যায় তাদের রুমে। এই সিস্টেমটা ভালো একদিক থেকে, কোনো ঝামেলা হওয়ার চান্স নেই। আমি যদি আবার এখন একটা কাগজ তুলে নিই আর ভাগ্যক্রমে যদি আমার রুমটা ভালো পড়ে যায়, তাহলে আমাদের মধ্যে অনেক লোক এরকমও থাকতে পারে, বলবে ব্লগারকে ইনভাইট করেছে, ওদেরকে তো ভালো রুম দেবেই। মানে এই চিন্তাভাবনাটা অনেকের মধ্যে আছে যে ব্লগারদের সবসময় বেশি খাবার দেওয়া হয়, বেশি ভালো রুম দেওয়া হয়, এই দেওয়া হয়, সেই দেওয়া হয়। কিছু কিছু লোক ভুলে যায় এটাও, যে একজন ব্লগারের এতটাও
ক্রেডেনশিয়ালিটি আছে, সে হয়তো থেকরির সবচেয়ে ভালো রোলটা সবচেয়ে ভালো রুমে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু কখনো কখনো সবার সাথে মিলেমিশে থাকা ঘোরার মধ্যে একটা আলাদা মজা আছে। যেমন আজকে এই লটারির ব্যাপারটা আমি দেখলাম, এটা কখনো দেখিনি আমি, কারণ আমার জীবনে কোনো অভিজ্ঞতা কোনো হয়নি, আগামী দিন হয়তো হবে। তো ঠিক আছে, সবাই চাবি নিয়ে নিই, তারপর যেটা পড়ে থাকবে সেটাই নেবো। সবার রুম নেওয়া হয়ে গিয়েছে, লাস্টে পড়েছিল হচ্ছে এই রুমটা, রুম নাম্বার 303। তো এই রুমটা আমাদের জন্যই, মানে সবাইকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কেউ বাকি আছে, সবাই বললো না, তো এটাই আর কি দিয়ে দেওয়া হলো। আর এই হোটেলটায় কিন্তু ছোট্ট একটা পুল আছে, বেশ সুন্দর হোটেলটা। যদি আপনারা আসেন নিজেরা, তাহলে চাইলে এখানে আপনারা থাকতে পারেন, নাও থাকতে পারেন, কোনো ব্যাপার না, বাট আমার কর্তব্য আপনাদেরকে জানিয়ে দেওয়া, ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আমি জানিয়ে দিলাম। এখন এখানে টেম্পারেচার হচ্ছে 25, আমরা 27 দিয়ে শুরু করেছিলাম, এখন 25, কিন্তু আমার মনে হচ্ছে রাত্রের দিকে টেম্পারেচারটা কমে যাবে। গরম কিন্তু নেই, বলা যাবে প্লেস কীরকম বলবো বলুন তো ওয়েদারটা, ওই শিটংটা বাড়াবাড়ি হয়ে যাবে। শিটংয়ের থেকে নিচে যদি কোনো জায়গা থাকে, সেখানে যদি আমি অক্টোবর মাসে যাই, যেরকম ওয়েদার থাকে ঠিক সেরকম, বা সেপ্টেম্বর বা অক্টোবর হতে গেলাম, যেরকম ওয়েদার থাকে সেরকম। এত সুন্দর রুম, সঙ্গে এক্সট্রা ম্যাট্রেস রয়েছে, যারা 2 জন বা 3 জন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ম্যাট্রেস এরা প্রোভাইড করেছে। আমরা তো দুজনেই থাকবো, আমি আর সঞ্জিতদা। খাটটাও মোটামুটি যা বড় আছে, সাফিসিয়েন্ট। ফ্যান চলছে, এসিও রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, বসার জন্য এরকম সোফা টাইপের একটা কিছু রয়েছে, কাজ করার জন্য টেবিল রয়েছে, ওদিকেও একটা সোফা রয়েছে, সবথেকে বড় কথা ইলেকট্রিক কেটেল রয়েছে, 1 লিটার করে কমপ্লিমেন্টারি জলের বোতল, সেই সঙ্গে টিভি, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ছিমছাম একটা, বেশ শৌখিন শৌখিন ব্যাপার আছে। বাথরুমটা বেশ ভালো, স্নান করার জন্য আলাদা এনক্লোজার রয়েছে। সবার জন্য একই রুম, একই সব কিছু। এবার যদি এই রুমটা আমরা প্রথমে পেতাম, তাহলে কেউ কেউ হয়তো বলতে পারতো, সবাই না, কেউ কেউ বলতে পারতো ওই দেখো ওদেরকে ভালো রুম দিয়েছে। আগামী দিনে আমি যখন গ্রুপ ট্যুর করাবো, তখন এগুলো আমায় কত কিছু ফেস করতে হবে। জীবনে আপনি সবটা দিয়েও কখনো কিছু মানুষের মন পাবেন না, সবার নয়, কিছু মানুষের মন পাবেন না। সময় 7:55, 8টা বাজতে চললো। বসে একটু ভিডিওর ব্যাকআপ তুলছিলাম, সেই সাথে 1 কাপ চা বানিয়েও খেয়েছি। প্রতিদিনই আমাদের ইভিনিং স্ন্যাক্স কিছু থাকছে। কী আছে আজকে? ফিশ ফ্রাই আর সেই সাথে কাসুন্দি। এই আইটেমটার প্রতি না, মানে আমার একটা আলাদা কী বলবো ভালোবাসা আছে। দুধ চা ছেড়ে দিয়েছি, মাটন ছেড়ে দিয়েছি, চিকেনও খাচ্ছি না, বাট এই ফিশ ফ্রাই, ভেটকি মাছের যে স্মেলটা না আমাকে মানে পাগল করে দেয়। তো একটা ফিশ ফ্রাই খেয়েই দেখি। হাউস বোট নিয়ে অভিযোগ থাক, রোড নিয়ে অভিযোগ থাক, কিন্তু এই ট্রিপে আমাদের ট্রাফিক জ্যাম নিয়ে অভিযোগ থাক, কিন্তু এই ট্রিপে আমাদের খাওয়া নিয়ে কোনো অভিযোগ হবে না। আজ পর্যন্ত এখন অভিযোগ পাইনি, খাওয়া নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেনি। আমি একটা জিনিস বুঝে অভিজ্ঞতা দিয়ে, যে অধিকাংশ বাঙালি টুরিস্ট, অধিকাংশ, হ্যাঁ সবাই না, অধিকাংশ, তারা দুটো জিনিস খুব মানে বেড়াতে এলে দেখে, এটা হচ্ছে রুম, হোটেলের রুম কীরকম হবে, এটা হচ্ছে বাঙালি খাওয়া দাওয়ার পাওয়া যাবে কিনা। এবার এই বাঙালি খাওয়া দাওয়ার মধ্যে যদি এরকম সব মুখরোচক খাবার দাবার ঢুকে যায় এবং তার টেস্ট যদি খুব সুন্দর হয়, তাহলে ভাই অনেক মানে অভিযোগই আর কি হারিয়ে যায়, অভিযোগ মাফ হয়ে যায়, এবং ফেরার দিন সবাই বলে না আবারও প্রোগ্রাম করতে হবে। সময়টা 10:36, চারিদিক আলো সেজে উঠেছে। এইদিকে তো প্রচুর খ্রিস্টান ধর্মের মানুষ থাকে, তো এদের কাছে এই ক্রিসমাস সপ্তাহটা খুব আর কি সুন্দর, যেমন আমাদের কাছে দীপাবলি, দুর্গাপুজো, এদের কাছে তাই। তো এখন টেম্পারেচার বলছে 21 ডিগ্রি। আপাতত চলুন যাওয়া যাক আমাদের খাবার টেবিলে, দেখি সবার খাওয়া হয়ে গেছে প্রায়, আমরা 2-4 জন বাকি আছি। খাবার দাবারের আইটেম প্রথমেই রয়েছে পাঁপড়, আমার ভীষণ ভীষণ পছন্দের টমেটো চাটনি, ডিম কষা, এই যে অলিভ অয়েল, এইটা আমার জন্য এসছে। এদিকে রয়েছে সালাদ, এখানে রয়েছে এটি কাশ্মীরি আলুর দম, চিকেন কষা, রুটি, আর যেটাকে মানে মুখে না দিলেই নয়, মানে রিজেক্ট করা যাবে না, সেটা হচ্ছে বাসমতি পোলাও, আর সেই সাথে হচ্ছে কাশ্মীরি আলুর দম, মানে দুটোর মানে ডেয়ার ডেভিল কম্বিনেশন। আমার জন্য তো রুগীর খাবার করেছে। এই যে আমার জন্য খাবার, পাঁপড়টা ভালোবেসে দিয়ে গেছে, ভাত, তার সঙ্গে সবজি, এর মধ্যে বিনস রয়েছে, মটরশুঁটি রয়েছে, আলু রয়েছে, আর এটা কিন্তু ব্রাউন রাইস। বুকের মধ্যে বইছে ঝড়, আপনি পোলাওয়ের সাথে করুন ঘর। আর সামনে বসে কী সব ভালো ভালো খাবার খাচ্ছে, কত সুন্দর গন্ধ উঠছে। আমাকে খাওয়াবে, এই লোকটা আমাকে মারার তালে আছে, খাওয়ান, এই লোকটা আমাকে খাওয়াবেই। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঘুমোতে ঘুমোতে বেশ খানিকটা রাত হয়েছিল। পরের দিন অর্থাৎ 30শে ডিসেম্বরের সকাল, এক প্রকার বাধ্য হয়েই ঘুম থেকে উঠে তৈরি হয়ে বাকিদের মতো বাইরে বেরিয়ে এলাম, কারণ সাফারি জিপগুলো আমাদের অপেক্ষায়। রাত তখনও শেষ হয়নি, ঘড়িতে সকাল 5:30। তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে 18 ডিগ্রিতে।
ঠান্ডা বেশ ভালোই। চলছে পেরিয়ার ন্যাশনাল ফরেস্টের টাইগার রিজার্ভ দেখতে যাওয়ার প্রস্তুতি। শহর থেকে বেশ খানিকটা দূরে, আসা যাওয়া নিয়েই অনেকটা সময় কেটে যায়। কুয়াশা মাখা পথ ধরে যেতে যেতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল তখন সকালের আলো ফুটে গিয়েছে, আর অভিজ্ঞতা সেটা যতই বলি ততই কম পড়ে যাবে। অত্যন্ত বেকার রাস্তা, শরীরের হাড় পাঁজর পুরো গুঁড়ো হয়ে যাবে, এত বেকার এত বাজে রাস্তা। তারপরে এখানে আসার পর চারিদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গা, সেখানে লোকজন ছবি টবি তুলছে। আমার মনে হয় না যে এই সাফারিতে কিছু দেখা যায়। আর সেই সঙ্গে বাইরে হু হু করে ঠান্ডা হাওয়া, মানে নেমে ছবি তোলার মতো বা দেখার মতো জায়গা নয় এটা। যারা কখনো এরকম জায়গা দেখেনি তাদের জন্য ঠিক আছে, বাট যারা ওই ডুয়ার্সে সাফারি করে নিয়েছে না, তাদের কাছে বেকার। চারিদিকে পাহাড়ে ঘেরা এইরকম একটা খোলা জায়গায় যেখানে দিচ্ছে ভীষণ হাওয়া। সানরাইজ বোধহয় হয়ে গিয়েছে, বড় বড় পাহাড়ের জন্য এখনও সূর্যের আলো এখানে এসে পৌঁছায়নি, আরেকটু পরে এসে পৌঁছাবে। এখানে সমস্ত জিপগুলো এসে দাঁড়িয়ে আছে এবং জিপ থেকে নেমে সবাই এখানে ছবি তুলছে, সবাই একটা ওয়াও ওয়াও ব্যাপার। যারা কখনো পাহাড় দেখেনি বা জঙ্গল দেখেনি তাদের কাছে এখানে এসে এই জায়গাটা ওয়াও ওয়াও মনে হবে, বাট যারা পাহাড় জঙ্গল দেখেছে তাদের কাছে এখানে এসে মনে হবে যে এই কেমনই জায়গা। সত্যি ফিডব্যাক দিন। সত্যি ফিডব্যাক মানে হাড়গোড়গুলো বোধ হয় ঠিকঠাকই হয়ে গেল, মানে একটু ব্যথা ট্যাথা ছিল, আবার ঠিক পুরোনো জায়গায় ফিরে এসেছে। আচ্ছা, মানে ব্যথার উপশম হয়ে গেল। হ্যাঁ, খুব ভালো লেগেছে যে মানে প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিতে চেয়েছিলাম। আচ্ছা, মানে গাড়িতে থাকলে নিজেই মিশে যেতাম, পুরো আলাদা ব্যাপার। প্রত্যেকে বলবো তারা যেন মিস না করে, এখানে আসলে যেন অতি অবশ্যই যাবে। অবশ্যই যেন জঙ্গল সাফারি, জঙ্গল সাফারি না, কিছু না করলেও জঙ্গল সাফারিটা, চকলেট না কিনলেও যেন জঙ্গল সাফারিটা করে। আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো ভালো লেগেছে, সত্যি ভালো। আর যারা সিনিয়র সিটিজেন তারা যেন বেশি করে আসে। বেশি করে আসে। আসছি না আমরা। আর এখানে কৌশিক বাবুকে পেয়ে আমাদের আরও ভালো লাগছে। আমরা ধানবাদ থেকে এসেছি এই কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। কৌশিক দা যে আমাদের সাথে এখানে এসেছেন, খুব ভালো লাগছে, ওনার সাথে দেখা করে খুব ভালো লাগছে। ট্যুরটাও খুব ভালো চলছে, আর আশা করি কৌশিক দাও এরকম করে খুব ভালো ভালো ভিডিও বানাবে আর আমাদের গাইড করবেন যে আমরা কীভাবে কোথায় ঘুরতে যাব। লোকটা খুব ফিট লোক, ফটোতে দেখে ভিডিওতে বোঝা যায় না, এখন বোঝা যাচ্ছে দারুণ ফিট লোক, খুব মেনটেন করে লোকটা, দারুণ। তো হাওড়া কদমতলা থেকে এসেছি, তো আমাদের খুব ভালো লাগছে এখানে, এত সুন্দর এটা ভিউটা পাবো আশা করতে পারিনি, এত সুন্দর। আর এটা মানে কোর এরিয়া, দারুণ লাগছে। আর এটা যে ফ্রি ম্যাসাজ, খুব ভালো খুব ভালো। এবার পরে মুন্নার যাব। দুর্দান্ত জায়গা কেরালা। মুন্নার তো অসাধারণ অসাধারণ। আমি মুন্নার দেখে এসেছি, মুন্নার অসাধারণ। আর এই কোরিডোরের রাস্তাটা খুব খারাপ ঠিকই, কিন্তু সারাউন্ডিংসটা খুব ভালো, দুর্দান্ত। আপনার দর্শকদেরও আমরা শুভেচ্ছা জানালাম, ওনারা যেন আসেন। কেরালা খুব ভালো লাগবে, এখানে জঙ্গল, পাহাড়, সমুদ্র, কি নেই। হাতি সাফারি, জিপ সাফারি, নৌকা সাফারি, মানে সত্যি। আর তারপরে যে কোচি তো অসাধারণ, কোচির ওই সমুদ্র যাত্রাটা খুব সুন্দর, দারুণ দারুণ। শরীরে যেটুকু শক্তি অবশিষ্ট ছিল সব শেষ। এটা সাফারি, বাপরে, এটা একটু বাড়াবাড়ি, রাস্তার সাথে মারামারি। ও কি অবস্থা রাস্তার। ওর গায়ে পড়ছে তো ওর গায়ে হুমড়ি খেয়ে পড়ছে। কি একমাত্র ড্রাইভার তার স্টিয়ারিং এ স্টেবল, বাকি সবাই আনস্টেবল। আমাদের যাত্রাপথে আরও একটা জায়গা, এখানে সব জিপ লাইন করছে। এখানে জিপ লাইন করার জন্য এরকম ভিড়, এখানে জিপ লাইন রয়েছে। এটা অপশনাল, যারা জিপ লাইন করতে চায় তারা জিপ লাইন করতে পারে, যারা করতে না চায় তারা গাড়ির ভেতরে বসে থাকতে পারে। মানে এখানেও খানিকটা সময় দেবে, সব মিলিয়ে একটা ওই 3-3.5 ঘন্টার একটা ব্যাপার স্যাপার। এখানে জিপ লাইন করার খরচ হচ্ছে 500। সমিতা যাবা নাকি? আমি যাবো না। তোমার কথা, আমি এসছি সকালবেলা ঘুম খেয়ে উঠে, ঠিক আছে, আর আমি যাবো না জিপ লাইন করতে। চলো ফিরে যাও, এখন ফিরে চা ফা খাবো। এখানে রয়েছে চা বাগান, যারা ইচ্ছে করবেন তারা এই টি এস্টেট মানে চা বাগানে ছবি তুলতে পারবেন। গাড়ি এখানে দাঁড়াবে, মানে ছবি তোলার জন্য সময় দেওয়া হবে। আপনারা যাবেন কেউ চা বাগানে ছবি তুলতে? ঘুরে আসুন। জিপ সাফারির রাস্তা যে কি ভয়ানক এবং কিভাবে যে জীবনকে হাতে রেখে আমরা এলাম, সেটা একটা ভাববার বিষয় আছে। আমিও বয়স্ক সিনিয়র সিটিজেন আছি, কিন্তু আমারও পিঠে ব্যথাটা খচকা লেগে গেছিলো। সব জিনিসের মধ্যেই আনন্দ আছে, আবার দুঃখও আছে, তো ভেবেচিন্তে করাই উচিত সব জিনিস।
কয়েকটা জিনিস আমি বলে রাখি, যারা এই যে জিপ সাফারিটা করতে যাবেন এটা কিন্তু কোনো প্যাকেজে থাকবে না, মানে আমাদের প্যাকেজ এটা নেই, এটা নিজেই করতে হবে। এর জন্য খরচ হচ্ছে 300 টাকা পার পারসন। একটা জিপে যাবে হচ্ছে 6 জন। এটা সকালেও হয়, এটা আবার হয়তো দুপুরের দিকে হতে পারে, বিভিন্ন সময় হতে পারে। তবে সকালের দিকে গেলে বলে যে একটু ওয়াইল্ড লাইফ দেখার চান্স রয়েছে, বাট আমি এই যাত্রাপথে কোথাও ওয়াইল্ড লাইফের কোনো দেখা সাক্ষাৎ পাইনি। তবে যারা থেকড়ি আসছেন এখানে একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে থেকড়িতে রয়েছে হচ্ছে পেরিয়ার লেক, পেরিয়ার টাইগার রিজার্ভ রয়েছে আর পেরিয়ার লেক রয়েছে। ওই পেরিয়ার লেকের যে বোটিং সেটা কিন্তু বিখ্যাত, কিন্তু এই মুহূর্তে এই পেরিয়ার লেকের বোটিংয়ের কোনো টিকিট নেই, কারণ যেহেতু ফেস্টিভ টাইম, বছরের শেষ, প্রচুর ভিড়, তো সমস্ত টিকিট কিন্তু অনেক আগে থেকে সোল্ড আউট হয়ে গেছে। আমরা কিন্তু কোনো টিকিট পাইনি, আমি কালকেও চেক করলাম, কোনো টিকিট নেই। টিকিট আপনারা অনলাইনে বুক করবেন, সে অনলাইনের যে বুকিং ওয়েবসাইট সেটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা যখন আসছেন আপনারা অ্যাডভান্স টিকিট কেটে আসলে আপনারা ওইটা করতে পারবেন, আপনারা দেখে নেবেন ওয়েবসাইটটা, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন, টিকিট অনলাইনে বুক করে নিতে পারবেন। পেরিয়ারে এসে করার মতো ওটাই আছে। আর সেই সাথে এখানে থেকড়ি থেকে আপনারা কিছু মশলাপাতি কিনতে পারেন, ব্যাস এইটুকুই। এর থেকে বেশি কিছু এখানে আশা না করাই ভালো। আজকে পুরো দিন আমরা এখানে আছি, খাওয়া দাওয়া সব কিছুই হবে, আর যা যা অ্যাক্টিভিটি কিছু রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আগামীকাল সকালে আমরা এখান থেকে রওনা দেবো হচ্ছে মুন্নারের উদ্দেশ্যে। আচ্ছা, ঘুরে আসার পর তো খিদে পাবে, কারণ অলরেডি 9টা 4 বেজে গেছে। তো আমাদের আজকে কি ব্রেকফাস্ট রয়েছে সকালে সেটা একবার দেখাই আপনাদেরকে। এখানে রয়েছে হচ্ছে ব্রেড, গরম গরম ব্রেড, এখানে এটার মধ্যে যাতে গরম থাকে, এর সঙ্গে জ্যাম রয়েছে, চাউমিন, গরম গরম চাউমিন, এগ চাউমিন, যারা চাউমিন খাবে তাদের জন্য হচ্ছে চাউমিন। স্যুপের সাথে আসলে একটাই মজা কি বলুন তো, খাওয়ার দিয়ে সব কিছু আর কি মেকআপ হয়েই যায়। এরকম রোদ উঠেছে, অনেকে আবার সুইমিং পুলের জলে স্নানও করছে। আচ্ছা, আজ দুপুরে কি খাওয়া দাওয়া আছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। খাওয়া দাওয়া অলমোস্ট সবার শেষ, 2-1 বাকি আছে। পাঁপড় ভাজা রয়েছে আজকে, লঙ্কা রয়েছে, লেবু রয়েছে, সেই সঙ্গে বড় বড় বেগুনের বেগুনি, আমার খুব পছন্দের টমেটোর চাটনি, সেই সঙ্গে ডিম কষা। ডিম কষা হচ্ছে আনলিমিটেড, যতবারও ডিম খাও। মুগের ডাল, মানে ভেজ মুগ ডাল, গরম গরম ভাত, আজকে আমি এই ভাতই খাবো। বাঙালির সবথেকে পছন্দের আইটেম শুক্তো, পুরো সোয়াগ। এই আমার ভীষণ পছন্দের পালং শাক, ওরা অনেক মার্কেট খুঁজে তারপরে পেয়েছে, পাওয়া যাচ্ছিল না। থেকারডিতে দেখার জন্য আরও একটা জিনিস রয়েছে, কথাকলির নৃত্য এবং মার্শাল আর্ট। হোটেলের পাশেই রয়েছে থিয়েটার এবং টিকিট কাউন্টার। সেদিন বিকেলে টিমের সবাই টিকিট কেটে ঘণ্টাখানেকের জন্য এই শো দেখে এলো। কেরালার বিখ্যাত কথাকলি নৃত্য বা কথাকলি ডান্স এবং সেই সাথে মার্শাল আর্ট দূরে কিন্তু এখানে কাউন্টারে টিকিট পাওয়া যায়। এখান থেকে আমরা টিকিট কেটে এইখানে অনুষ্ঠানটা হয়, তো এখানে গিয়ে দেখে নিতে পারবেন। 5 बजे कथकली, 6 बजे मार्शल आर्ट और 7 बजे कथकली। टिकट का प्राइस कितना है? अच्छा 600, टोटल 600। ओके। সেদিন সন্ধ্যায় হোটেলের সব গেস্টকে এক জায়গাতে জড়ো করে পালিত হলো বার্থডে সেরিমনি। যেদিন থেকে এই ট্রিপ শুরু হয়েছিল এবং যেদিন এই ট্রিপে শেষ হবে, তার মাঝে এই গ্রুপে যাদের যাদের জন্মদিন রয়েছে তাদের সবার জন্য কেক কেটে দারুণ এক সেলিব্রেশন। এটাও ছিল সবার কাছে সারপ্রাইজ। খুব ভালো থাকবেন। আমার একজন খুব প্রিয় ব্লগার, এটা বলবারই কোনো অবকাশ নেই, কিন্তু সত্যি কথা বলতে আমার খুব প্রিয় একজন মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যথারীতি আমাদেরকেও মেমেন্টো দেওয়ার পর কিছু বক্তব্য রাখতে বলা হলো। যা বললাম সেটা আমার দর্শকদের জেনে রাখাটা হয়তো প্রয়োজন। একটা ট্রিপ তখনই সাকসেস হয় যখন কিন্তু সেই ট্রিপটা আমরা সবাই মিলে সাকসেস করি। এখানে কিন্তু সবার এক অপরের হাত ধরে একটাই লক্ষ্য হওয়া উচিত যে আমরা বেড়াতে এসেছি এবং বেড়ানোটা খুব ভালোভাবে এনজয় করব। আমি জানি যে প্রত্যেকটা গ্রুপ ট্যুরে, বিশেষ করে যেখানে বড় গ্রুপ থাকে, সেখানে অনেক ডিফিকাল্টিস হয় এবং সেটা দেখেই মানুষ আগামী দিনে হয়তো একটা শিক্ষা নেয় যে আমাদের ট্রিপে কী করতে হবে না করতে হবে। যে মানুষটাকে আমি মন থেকে ধন্যবাদ দিতে চাই, তাকে হয়তো আমি কিছুদিন আগে অবধি চিনতাম না, ফোনে 2-1 বার কথা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের রাজুদা। আমি এই মানুষটাকে শুধু অবজার্ভ করছি বসে বসে, এই যে রাস্তায় যখন প্রচণ্ড জ্যাম হচ্ছে, মানুষটা যখন বাসের কেবিনে বসে আছে, মানুষটার মনের মধ্যে টেনশন হচ্ছে যে আমি এতগুলো লোককে কি নিয়ে যেতে পারবো। আজকে আপনারা যখন এই ট্রিপটা শেষ করবেন, আপনারা যখন হ্যাপি হবেন, তখন এই মানুষটাও তো হ্যাপি হবে।
এই মানুষগুলোকেও সত্যি কথা বলতে ধন্যবাদ, যা আমরা হয়তো সারাদিন বাস জার্নি করেছে টায়ার্ড হয়ে যাচ্ছি, আমরা রুমে গিয়ে বলছি ও ভাল লাগছে না, পারছি না, কিন্তু এই মানুষগুলো কিন্তু আমাদের সাথে জার্নি করে এসেও তারা কিন্তু এসে আবার ব্যস্ত হয়ে যাচ্ছে আমাদেরকে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়ানোর জন্য, যাতে আমাদের অভুক্ত থাকতে না হয়। সত্যি দিলসে স্যালুট আপনাদেরকে, আপনারা যারা করেন। আমি আজকে এই ট্রিপে না আসলে হয়তো অনেক কিছুই বুঝতে পারতাম না, মানে এগুলো আমাকে সত্যি একটা শিখন, একটা লার্নিং আমার জীবনে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিট থাকুন, লাভ ইউ। আমি যদি কোনো গ্রুপ ট্যুর অর্গানাইজ করি বা আগামী দিনে যখন গ্রুপ ট্যুর অর্গানাইজ করবো, সেক্ষেত্রে আমার কিন্তু সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে সিনিয়র সিটিজেন। মানে আমি একা সুইজারল্যান্ড ঘুরে এসেছি, কিন্তু আমি এক ভিডিওতে বলেছিলাম যে আমার মা বাবা কিন্তু পারবে না, কোথায় কোন ট্রেন, কোথায় কোথায় কোন কেবল কার ধরতে হবে, কোথায় ইন্টারচেঞ্জ করতে হবে, আমার বাবা মা হলে তো পারবে না। তো আমি যদি গ্রুপ ট্যুর করে থাকি বা আগামী যখন করবো, আমার সেখানে প্রায়োরিটি বয়স্ক মানুষরা থাকবে, এবং আমার মনে হয় যে এটা আমার কর্তব্য। কারণ যখন তাদের সাথে আমার রাস্তাঘাটে দেখা হয়, তারা কিন্তু আমার হাতটা ধরে বলে যে তুমি আমাদেরকে নিয়ে চলো। তো আমি আমার দর্শকদেরকে এই জায়গা থেকে বঞ্চিত করতে চাই না, এবং সেই সাথে এটাই বলতে চাই, আমার ফার্স্ট প্রায়োরিটি নিজেরা আপনারা যান, আপনাদের ট্রিপ যথেষ্ট ভালো হবে। তারপর যদি আপনাদের মনে হয় যে আমরা পারবো না, আমাদের এই জায়গায় আটকে যাচ্ছি, সেক্ষেত্রে আপনারা এজেন্সির সাহায্য নিতে পারেন, কিংবা কেউ যদি ট্যুর করায় ভালোভাবে তার হেল্প নিতে পারেন। মোদ্দা কথা দিনের শেষে এটাই যে আপনি যখন একটা জায়গায় টাকা খরচ করছেন, এনার্জি খরচ করছেন, আপনার যেন ট্রিপটা সাকসেসফুল হয়। সমজিৎদা তো যাতা করছে, কেক ফেক মাখিয়ে দিচ্ছে, যাতা শুরু করে দিয়েছে সমজিৎদা, মনে হয় সমজিৎদারের জন্মদিন। আচ্ছা, আজকে সন্ধ্যায় আমাদের কী কী ছিল একটু দেখিয়ে দিই, এটা মিস করে গেছি। দুধ চা ছিল, আর সেই সঙ্গে ছিল হচ্ছে ভেজিটেবিল চপ। বাঙালির জীবনের প্রধান খাদ্যই হচ্ছে চপ মুড়ি, আর সেই সঙ্গে চপ শিল্প তো একটা আলাদা শিল্প আছে। তো আমি অর্ধেক চপ খাচ্ছি, খেয়ে আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য জাস্ট। রাত্রেবার মাটন আছে, টেস্টি আছে। হোটেল রেস্টুরেন্ট এখানে প্রচুর, কাজে আপনাদের এখানে আসলে থাকা কিংবা খাওয়া এইসব নিয়ে কোনো প্রবলেম হবে না। দারচিনি রয়েছে, এদিকে লবঙ্গ রয়েছে, ওদিক থেকে গোলমরিচ রয়েছে, আদা রয়েছে। এটাকে কি বলে? স্টারেনিস। তো এখানে আসলে আপনারা এরকমই এখান থেকে মশলাপাতি কিনে নিতে পারেন। আর সেই সঙ্গে কেরালার শাড়ি বিক্রি হচ্ছে, যদি আপনাদের মনে হয় কেরালার শাড়ি কিনবো বা এরকম সাউথের কোনো পোশাক কিনবো, সেই দোকানও আছে, সেরকম কিছু হলে কিনে নিতে পারেন। এই বাক্সগুলো সুপুরি গাছের পাতা দিয়ে বানানো, এগুলো হচ্ছে সাবান, এগুলোর দাম হচ্ছে এখানে 20 টাকা 30 টাকা, এগুলো আপনারা নিতে পারেন, কাউকে উপহার দিতে পারেন। আর এই রকম মশলা যেখানে সব কিছু মোটামুটি রয়েছে, এটার দাম হচ্ছে 270 টাকা। এখানে যা শপিং করলাম সব মিলিয়ে আমার বিল হলো হচ্ছে 1300 টাকা। দূর দূর পর্যন্ত কত দোকান, বিশাল মার্কেট। মানে আপনাদের এখানে থাকলে দুটো দিন সন্ধ্যাবেলা ঘুরে ঘাড়ে অনেক কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে সময় ভালোই কাটবে। এই চত্বরে একটা ফলের দোকান রয়েছে, এখান থেকে ফল কিনলাম। আগে হলে তো আমি এখানে হয়তো এখন পকোড়া কিংবা কিছু ফাস্টফুড খেয়ে নিতাম, কিংবা দুধ চা খেয়ে নিতাম। এখন তো সময় আমার সব কিছু পাল্টে দিয়েছে। তো এখান থেকে কিনলাম হচ্ছে দুটো ডাব, এরকম বড় বড় দুটো ডাব নিল হচ্ছে 60 টাকা করে। আর সেই সঙ্গে নিলাম হচ্ছে পেয়ারা নিল হচ্ছে এখানে 120 টাকা কিলো। মোটামুটি আমাদের ওখানে এরকমই দাম। দেখি আজকে রাত্রে আমাদের খাবারে কী কী খাবার দাবার আছে। দুপুরের মতো কিন্তু এখনও রয়েছে হচ্ছে টমেটোর চাটনি, পনির সবার জন্য যারা মাউন্টেন খাও না। ওরে বাবারে, লাল লাল ঝাল ঝাল মাটন, ও ফুলকপি আলুর তরকারি, এটা তো মানে দেখি এটা ঘ্যামা লাগছে। আলু বরবটি ভাজা, সেই সঙ্গে কিন্তু এবেলাতেও ডাল রয়েছে। আর যারা ভাত খাবে না তাদের জন্য রয়েছে হচ্ছে রুটি। আজকে মটন হচ্ছে আনলিমিটেড, এখানকার মাটন। সমজিৎদা খেয়ে বলো কীরকম? আলু দিও না তো, আলু ছেড়ে দাও, সব ঝোল আর শাক দিয়ে দাও। বাহ বাহ বাহ, আলু ফেলে দিতে হবে, তাই তো বেছে। জন্ডিস হওয়ার পর চিকেন মাটন খাওয়া একরকম ছেড়ে দিয়েছি। দুপুরের সেই পালং শাক, তার মধ্যে থেকে এক গাদা আলুর টুকরো বেছে ফেলে দিয়ে শুধু শাক মাখা ভাতের স্বাদ শরীর কিংবা স্বাস্থ্য দুটোই ভালো রাখে। এইভাবেই কেটে যাবে না জানি কত রাত। আজ মানুষজন বিশাল হ্যাপি, আনলিমিটেড মাটন। আমাকে একটু হাড় দেখে দাও, আমাকে একটু মাংস দেখে দাও, চারিদিকে সরগরম। আর আমার এই যে পালং শাক আর দু কুচি মেটে, ব্যাস ঠিক আছে। এইভাবেই কেটে গেল 29শে ডিসেম্বরের রাত। আগামী আর মাত্র একটা পর্ব দিয়ে শেষ করব কেরালা সিরিজ। থাকবে মুন্নারের গল্প কিংবা আথিরাপল্লীর কথা। যে সংস্থার ব্যবস্থাপনায় এই কেরালা ট্রিপ করেছি তাদের যোগাযোগের নম্বর দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং এই সংস্থার সাথেই আমার পরবর্তী ট্রিপ রয়েছে পুরুলিয়াতে মার্চ মাসের 9 থেকে 12 তারিখ। যারা যেতে ইচ্ছুক তারা যোগাযোগ করে নিতেই পারেন।